মাহফুজুর রহমান দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম, তাকেও দুদিন আগেও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ বিশ্লেষণ জানছিলাম। সবাইকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং সোহরাব হাসান, আপনি কি আলাপটা শুরু করতে চাই? অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তো, কিন্তু এখন সব ছাপিয়ে একটা প্রশ্ন সবাই চিন্তা করছেন যে কে হতে যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার। আমরা মুস্তফা খামেনির কথা শুনতে পাচ্ছি, আয়াতুল্লাহ আরাফির কথা শুনতে পাচ্ছি, সাইদ হাসান খোমেনির কথা শুনতে পাচ্ছি। এই যে নামগুলো শোনা যাচ্ছে, আপনার মনে হচ্ছে কি না এই বিভিন্ন নামগুলো ইন্টারন্যাশনালি ছড়িয়ে দিয়ে আসলে পশ্চিমাদের একটু বিভ্রান্ত করতে যাচ্ছে, আলাদা করে যেন টার্গেট করতে না পারে? কারণ বলে তো দেওয়া হয়েছে যেই দায়িত্ব নেবে তাকেই আসলে খুন করবে যুক্তরাষ্ট্র। মানে আপনার ধন্যবাদ সহ আলোচকদের শুভেচ্ছা। ট্রাম্প যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অন্যায্য অন্যায় যুদ্ধ একটি জনগোষ্ঠীর উপর, এটি না যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর যুদ্ধ থামিয়ে দিয়েছে। প্রথমত হচ্ছে যে আরেকটি রাষ্ট্রের তিনি যে পর্যায়েরই নেতা হোক, সর্বোচ্চ নেতা হন বা সাধারণ নেতা হন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, তাকে হত্যার অধিকার কে দিল? একদম। অন্য কোনো দেশের কোনো নেতা যদি বলে যে যুক্তরাষ্ট্র তার জন্য হুমকি, আর সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তিনি হত্যা করবেন? তিনি কি যুক্তরাষ্ট্র থেকে তুলে নিয়ে এসে নিজের দেশে কারাবন্দী করবেন? আসলে পৃথিবীটা চলছে এক উন্মত্ততার মধ্য দিয়ে। আমরা সভ্য দাবি করি, কিন্তু এসব হচ্ছে অসভ্যতা, বর্বরতা, জঘন্য অপরাধ। সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করেছে। রেজিম চেঞ্জ, যুক্তরাষ্ট্রকে কে দায়িত্ব দিচ্ছে সারা বিশ্বের রেজিম চেঞ্জ? তারা ইরাকে রেজিম চেঞ্জ করেছে, লিবিয়ায় করেছে, আফগানিস্তানে করেছে। কী লাভ হয়েছে? শেষে কিন্তু পাত্তারি গোটাতে হয়েছে। ইরান সাময়িকভাবে বিপদগ্রস্ত হতে পারে এবং তার অবশ্যই বিপদগ্রস্ত। এতগুলো মানুষ মারা গেছে। প্রথম দিন হামলা করলো একটি স্কুলে, মেয়েদের স্কুলে। তার মানে কত বড় জঘন্য অপরাধ যে স্কুল, হাসপাতাল এবং গাজায় আমরা দেখেছি যে তারা বেছে বেছে স্কুল এবং হাসপাতালে এমনকি যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে সেই হাসপাতালও দ্বিতীয়বার না। এটা তো মানে আমরা গাজায় তো বছরের পর বছর, মাসের পর মাস দেখে আসছি। এবং ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই আক্রমণ করেছে, এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তো ইসরায়েলকে রক্ষা করবে, ইসরায়েলের বিরুদ্ধে তো কেউ আগ্রাসন চালায়নি। ইসরায়েল বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগ্রাসন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, নেতা হত্যা, সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এবং তারাই ইরানে যে যুদ্ধ গত জুন মাসেও কিন্তু 12 দিনের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ইসরায়েলকে জেতেনি, আমেরিকাকে জেতেনি। এবং এবারে যুদ্ধটা চালিয়ে দিল যেদিন যখন আলোচনা চলছিল। এটা তো রীতিমতো প্রতারণা। যেমনকি আপনি আলোচনা মানে সবার ওইদিকে ব্যস্ত রেখে এদিকে তারা, হ্যাঁ, মানে এটা কি যে করছে, এটার মধ্যে এটা কোনো কূটনীতিতে পড়ে না, কোনো রাষ্ট্রনীতিতে পড়ে না, কোনো কি বলে আধুনিক যে বিশ্ব ব্যবস্থার মধ্যে পড়ে না। একটা ছোট্ট মতামত দেবেন, তারপর আমি আমাদের অনলাইনে অতিথিদের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশ্ব এরকম বর্বরোচিত কিংবা নীতি বিরোধী আগ্রাসনের একটা প্রতিবাদ জানাবে, কিন্তু সেটা ভাবাটা বোধহয় ঠিক হয়নি। কারণ আজকে আমরা দেখতে পেলাম ফ্রান্স, জার্মানি একই সাথে তারা জানিয়েছে যে তারা আসলে পরিপূর্ণভাবে সমর্থন করছে যুদ্ধে, এবং যুক্তরাজ্য বলেছে তারা পরোক্ষভাবে সাহায্য করবে, অর্থাৎ তাদের দেশে মার্কিন ঘাঁটি যেটা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করা যায়, তারা সেই ঘাঁটিটা ওপেন করে দেবে, সেখানে মার্কিন সেনারা আসতে পারবে। মানে এটা আসলে বিশ্বের জন্য একটা নতুন বার্তা কিনা যে আমরা একটা, না, যে ইউরোপীয় দেশগুলো সবসময় আমেরিকার সঙ্গে ছিল, সে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, সুতরাং এতে আমরা অবাক হইনি। বরং স্পেন তার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, এবং সে কারণে স্পেনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ডোনাল্ড ট্রাম্প। তাই এই ঝুঁকি হয়তো অন্য দেশগুলো নেয়নি। আর তাদের সাথে কথা বলে যে আক্রমণ করেছে ইরান, যুক্তরাষ্ট্র, তা নয়। এখন হচ্ছে যে তাদের সমর্থন সহযোগিতার চেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এক হচ্ছে সেখানে আমেরিকান ঘাঁটি আছে, ঘাঁটিতে ইরান নিজের আত্মরক্ষার জন্য সেখানে হামলা করতে হয়েছে। এখন ওই দেশগুলো আবার বলছে যে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। এখন এই প্রশ্নের মীমাংসা না হলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে ব্যবহার করে স্থলবাহিনী পাঠায় কিনা
একদম এটাই দেখার ব্যাপার। আমি আসলে আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে একটু আলাপ করি, বিশ্লেষণগুলো জানতে চাই, এবং আপনি আলাপের মধ্যে আছেন, যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত আপনি আসলে যুক্ত হতে পারেন। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে একটু আসতে চাই। তার আগে অধ্যাপক তৌফিক মিথিল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমন্ত্রণ আপনাকে। সিরাজুল ইসলাম, একটা বিষয় একটু জেনে নিতে চাই শুরুতে, সুপ্রিম লিডার কে হবেন এটা কি নিশ্চিত হওয়া গেছে কিনা, নাকি এটা নিয়ে ইরান আসলে একটা মাইন্ড গেম খেলছে পশ্চিমা বিশ্বের জন্য, যেখানে অনেকগুলো নাম সামনে আনা হচ্ছে কিন্তু কনফার্ম করা হচ্ছে না, যে কারণে পশ্চিমা বিশ্ব বলেই দিচ্ছে যে যাকে সুপ্রিম লিডার বানানো হবে তার উপরে আসলে আক্রমণ চালানো হবে? কি হচ্ছে যদি আপনি একটা ছোট পর্যবেক্ষণ আমাদেরকে দিয়ে দেন। ধন্যবাদ রাকিব হাসান আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সবাইকেই, ৭১ টেলিভিশনে যারা দেখছেন, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিম লিডারকে হত্যার পর নতুন করে সুপ্রিম লিডার নিয়োগের ব্যাপারে ইরান সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে একজনকে মনোনীত করা হবে, কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কোনো ঘোষণা আসেনি। তবে সর্বোচ্চ নেতার ছেলে মোস্তফা খামেনির কথা অনেক জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিয়োগ কনফার্ম করা হচ্ছে এবং ইরানের মিডিয়া থেকে বা ইরানের সরকারের পক্ষ থেকে ইরান অথরিটি যতক্ষণ পর্যন্ত না ডিক্লেয়ার করছে ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কে হলো বা কে হচ্ছে। তবে যেহেতু মোস্তফা খামেনির নাম বেশ উচ্চারিত হচ্ছে এবং অনেকে হয়তো তার উপরে আস্থা রাখতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে তার কথা অনেকে বলেই দিচ্ছে যে তিনি হয়ে গেছেন, তো এখনো পরিষ্কার না। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইরান তার পলিসি মতোই কাজ করবে, তবে সর্বোচ্চ নেতার ব্যাপারে আমার মনে হয় না যে খুব লুকোচুরি করবে, কারণ সর্বোচ্চ নেতা নির্বাচিত করার পরে, ঘোষণা দেওয়ার পরে তাকে হত্যা করবে ইরান, আমেরিকা, এটা হয়তো তার নীতি নৈতিকতা, নীতিভ্রষ্ট দেশ বা নীতিভ্রষ্ট সরকার হিসেবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সেই কাজ করতে পারে, কিন্তু ইরান তার স্বাধীন সার্বভৌম এবং মাথা উঁচু করে থাকার যে নীতি, সেই নীতি অনুসরণ করে আমার ধারণা যে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করবে এবং সর্বোচ্চ নেতা নির্বাচন করার পরে এটা ঠিক পরিষ্কারভাবে ওই মাথা উঁচু করেই তারা ঘোষণা দেবে।